হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো দীর্ঘদিন পরে আবার তোমাদের সঙ্গে দেখা হলো। আজকে আমি তোমাদের জন্য একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে আমরা প্র্যাকটিস করব জেনারেল সায়েন্সের উপরে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস কিছু বছরের পরীক্ষায় এসছে এবং যে কোশ্চেনগুলো আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের একটা ক্লাস। প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো চলো আমরা স্টার্ট করি তাহলে, ঠিক আছে? তো আজকে তোমাদের জন্য প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়ায় অক্সিডেশন অক্সিডেশন এবং রিডাকশন অর্থাৎ জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে? নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে? বলো দেখি। সংযোগ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। কোন বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে? নিম্নলিখিত কোন বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে? তো সঠিক উত্তর হচ্ছে রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, রেডক্স বিক্রিয়া মানে যে সমস্ত বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ হয়, মানে কোনো একটা মৌল ইলেকট্রন ত্যাগ করবে, কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে, সেই সমস্ত বিক্রিয়াকে আমরা বলি রেডক্স বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়ায় আমরা দেখতে পাই জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। ঠিক আছে, অক্সিজেন ত্যাগ, এই ইলেকট্রন যখন ত্যাগ হয় তখন আমরা তাকে বলি জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে আমরা বলি বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণের ডেফিনেশন তো তোমরা জানো। কোনো একটা মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিজারণ, আর কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে সেটা হচ্ছে জারণ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লোহা এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় Fe2O3 তৈরি হয়, এটা একটা রেডক্স বিক্রিয়া। এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। ওকে, চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 2। দেখি এটা কে বলতে পারে। 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তরঙ্গের কম্পাঙ্ক কত? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার, সেই আলোর কম্পাঙ্ক কত? এটা একটা ছোট্ট একটা অঙ্ক। এরকম অঙ্ক তো হামেশাই রেলওয়ে পরীক্ষায় দেয়। রেলওয়ে পরীক্ষা, এই সমস্ত জায়গায় কিন্তু এই অঙ্ক তোমরা দেখতে পাবে। তো বলো এখানে কি হবে? 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর যে তরঙ্গ, তার কম্পাঙ্ক কত? তো আমরা ফর্মুলা এটা জানি যে আলোর বেগ সমান সমান আলোর কম্পাঙ্ক ইন্টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বেগ সমান আলোর কম্পাঙ্ক ইন্টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি আমাদের কম্পাঙ্ক বার করতে হয় যে সি সমান সমান এন ল্যামডা, এখান থেকে যদি আমাদের কম্পাঙ্ক বার করতে হয় তাহলে হবে সি বাই ল্যামডা। সি এর মান আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 500 ন্যানোমিটার মানে 10⁻⁻৯। ঠিক আছে, 10⁻⁹। তাহলে এটা কত হচ্ছে? 30 ইন্টু 10⁻, এটা আমরা করছি 7, একটা 10 এধারে নিলাম, আর এখানে আমরা করছি 5 ইন্টু 10⁻⁻7। তাহলে 5 6 30, 6 ইন্টু 10⁻, 7 আর 7 উপরে উঠলে 14, এত হার্জ। তাহলে কম্পাঙ্ক কত হচ্ছে? কম্পাঙ্ক হচ্ছে 6 ইন্টু 10⁻14 হার্জ। অর্থাৎ এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আলোর বেগ মানে আলোর কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের ক্যালকুলেশন দিয়ে এটা করতে হবে। আর আমাদের দৃশ্যমান যে আলো, সেই দৃশ্যমান আলোর পাল্লা কত? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, আর এই যে 500 ন্যানোমিটার যে আলো, এটা কিন্তু সবুজ আলো অ্যাকচুয়ালি।
500 ন্যানোমিটার আলোটা কিন্তু সবুজ আলোর মধ্যে পড়ছে। তো অনেক সময় এটাও প্রশ্ন আসে যে আমাদের দৃশ্যমান যে আলো, সেই দৃশ্যমান আলোর পাল্লা কত, এরকম প্রশ্নও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তো চলো আমরা চলে আসছি 3 নাম্বার প্রশ্ন। এটা ভালো করে ভেবে অ্যান্সার করো যে পিএইচ মিটার দ্বারা আমরা কি পরিমাপ করি। পিএইচ মিটার দ্বারা আমরা কি পরিমাপ করি? পিএইচ মিটার দ্বারা আমরা কি পরিমাপ করি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অম্ল এবং ক্ষার এর পরিমাণ। ঠিক আছে, আমরা জানি পিএইচ হচ্ছে একটা পিএইচ এর পুরো কথা কি? পিএইচ এর পুরো কথা হচ্ছে পোটেনশিয়াল অফ H প্লাস আয়ন, হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব। ঠিক আছে, এবং পিএইচ পরিমাপ কিভাবে করা হয়? পিএইচ এর মান আমরা পাই মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব। এর মাইনাস লগারিদম নিলে আমরা পিএইচ এর মান পাই। এর মান কত হয়? পিএইচ এর মান তুমি দেখতে পাবে যে 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এবং মাঝখানে হচ্ছে 7। তো 0 থেকে 14 এর মধ্যে এই রেঞ্জটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, আর এই রেঞ্জটা হচ্ছে বেস। 7 থেকে 14 এর মধ্যে যদি থাকে পিএইচ এর মান, তাহলে সেটা হচ্ছে বেস। আর সাথে থাকলে নিউট্রাল। সাথে থাকলে কি হবে? নিউট্রাল। বোঝা গেছে? তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? কোনটা হবে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, এফ সমান সমান এম এ। ঠিক আছে, বস্তুর বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এটা কার সূত্র? এটাও নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র। এটা কি? হুকের সূত্র, বা এটা অনেকে বলে স্প্রিং এর সূত্র। ঠিক আছে, 4। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 5। ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারক জোড় কোনটি সঠিক? মানে নাইট্রোজেন বেস থাকে জোড়ায় জোড়ায় হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত, তো কোনটি সঠিক? তো আমরা জানি ডিএনএ তে যে ক্ষারক জোড়া থাকে সেটা হচ্ছে অ্যাডিনিন থায়ামিন আর গুয়ানিন সাইটোসিন থাকে, তাই না? ডিএনএ তে অ্যাডিনিনের সাথে থায়ামিন
অ্যাডিনিনের সাথে থায়ামিন ডাবল বন্ডে থাকে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল বন্ডে থাকে। তাহলে এখানে আমাদের দুটো অপশানই কিন্তু কারেক্ট হবে, অপশান এ এবং অপশান বি। ডিএনএতে দুটো অপশানই কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, এখানে আছে হয়তো একটা, কিন্তু দুটো কারেক্ট হবে। হাইড্রোজেন বন্ধন। আর তোমার আরএনএতে শুধু থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। ঠিক আছে, থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে আরএনএতে। বোঝা গেছে? আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6। 10 কেজি ভরের একটি বস্তুর উপরে 50 নিউটন বল 2 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো, তাহলে কত বেগ হবে বলো দেখি, ভেবেচিন্তে বলো। দশ কেজি ভরের বস্তুর উপরে 50 নিউটন বল 2 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলো, তাহলে প্রাপ্ত বেগ কত? সঠিক উত্তর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি এখানে তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি। ফর্মুলাটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে এখানে তোমার হচ্ছে ফর্মুলা হচ্ছে বল ইনটু সময়। আমরা যদি বলের সাথে সময় গুণ করি, এই গুণফলটা হবে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন এই 10 কেজি যে ভরের যে বস্তু, এর প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ সমান সমান 0, এর অন্তিম বেগ ভি, এটা আমাদের বার করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে আমরা লিখতে পারি এখন ভরবেগ মাইনাস আগে ভরবেগ কত ছিল, ভরবেগের পরিবর্তন। এখানে বল কত? বল হচ্ছে 50 নিউটন বল 2 সেকেন্ড ধরে প্রযুক্ত হয়েছে, বল ইনটু সময়। তাহলে বল ইনটু সময় সমান, আগের ভরবেগ তো 0 ছিল কারণ আগে তো স্থির ছিল, তাহলে এখনকার ভরবেগ 10 ইনটু এখনকার বেগ ভি মাইনাস, যেহেতু আগে ইউটা 0 ছিল, ইউটা যেহেতু 0 ছিল, তাহলে আগের ভরবেগটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা পাবো ভি, ভি এর মান হচ্ছে 50 ইন্টু 2 ডিভাইডেড বাই 10। তাহলে 5 10 কে 50, 5 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 10 মিটার প্রতি সেকেন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7। এরকম টাইপের কোশ্চেন কিন্তু রেলওয়ে পরীক্ষায় বারবার দেয়, হুবহু এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। বলো, 10 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ করা হলো। ঠিক আছে, মানে ধরো তোমার কাছে একটা এরকম তার ছিল। ঠিক আছে, তার, এই তার এরকম একটা মোটা তার ছিল। এখন তুমি এটাকে টেনে লম্বা করছো, লম্বা করে দৈর্ঘ্য 3 গুণ বাড়িয়ে দিলে। দৈর্ঘ্য যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তারটা সরু হয়ে যাবে। তারটা যথারীতি সরু হয়ে গেছে। এখন সরু হয়ে গেলে রোধ
কি হবে? বাড়বে, কমবে, নাকি একই থাকবে? অপশন অনুযায়ী বলো। এর জন্য তোমাদের কোনো অঙ্ক করতে হবে না, আমি শুধু একটা ফর্মুলা বলে দেব, এক লাইনে তোমাদের অঙ্ক করতে হবে না, তোমরা কোশ্চেন দেখেই অ্যান্সার করতে পারবে যদি এরকম কোনো প্রশ্ন আসে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? একটা ফর্মুলা শুধু এখান থেকে মনে রাখবে, তারের দৈর্ঘ্য n গুণ বাড়ালে, যেমন এখানে বলছে তারের দৈর্ঘ্য 3 গুণ বাড়ানো হলো, তারের দৈর্ঘ্য n গুণ বাড়ালে রোধ n স্কয়ার গুণ বাড়বে। তারের দৈর্ঘ্য n গুণ বাড়ালে রোধ n স্কয়ার গুণ বাড়বে। তারের দৈর্ঘ্য কত গুণ বাড়ানো হলো? তারের দৈর্ঘ্য 3 গুণ বাড়ানো হলো, তাহলে রোধ কত গুণ বাড়বে? n স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 গুণ বাড়বে। 9 গুণ বাড়বে, 9 গুণ বাড়বে। তাহলে আগে কত ছিল? আগে যদি আর হয়, এই তারের রোধ যদি আর হয়, তাহলে এখন রোধ কত হবে? n স্কয়ার গুণ বাড়বে, তাহলে আর ইন্টু n স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এখন রোধ কত হবে? আগের রোধ ছিল 10, এখনকার রোধ কত হবে? 10 ইন্টু 9 মানে 90 ওহম। n স্কয়ার গুণ বাড়বে, এই ফর্মুলাটা তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা দরকার হয় তোমরা খাতায় নোট করে রাখো, এটা দরকার হয় তোমরা খাতায় নোট করে রাখো। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? পরের কোশ্চেনে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 8। কোনটি অ্যানিমিয়া রোগের কারণ? অ্যানিমিয়া রোগ কেন হয়? আয়রনের ঘাটতি, B12 এর ঘাটতি, আয়োডিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি। অ্যানিমিয়া রোগের কারণ কি? এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগের কারণ হচ্ছে আমাদের শরীরে লোহার ঘাটতি বা আয়রনের ঘাটতি। ঠিক আছে, হিমোগ্লোবিনের ঘাটতি। আর এই হিমোগ্লোবিন ভিটামিন B12 তৈরি করে, এটাও ঠিক। আমাদের দেহের যদি পুরুষের দেহে হিমোগ্লোবিনের মাত্রা 13 গ্রাম পার ডেসিলিটারের থেকে কম হয়, বা মহিলাদের দেহে 12 গ্রাম পার ডেসিলিটারের থেকে কম হয়, তাহলে অ্যানিমিয়া রোগ হবে। এর জন্য মাংস, পালং শাক, শিম জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ঠিক আছে, তো এই জাতীয় কোশ্চেন যারা করতে পারছো খুবই ভালো, যারা পারছো না তাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তো তোমাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ 5.0 শুরু হয়েছে, এবং এই ব্যাচে তোমরা পড়লে সমস্ত রকম পরীক্ষা, WBP, KP, PSC, রেল বা SSC, এই সমস্ত পরীক্ষায় তোমরা ভালোভাবে দিতে পারবে, কারণ এখানে তোমাদের একদম জিরো থেকে থিওরি ক্লাস করানো হয় যে, এবং থিওরি তার সাথে সাথে তোমরা দেখবে এখানে MCQ করানো হচ্ছে, তার সাথে সাথে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও করানো হচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেক দিন তোমাদের এখানে ক্লাস হয় অ্যাপে, তো সেখানে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এছাড়া যারা শুধুমাত্র রেলের উপরে ফোকাস করছো, যে শুধুমাত্র রেল, তাদের জন্য একটা ব্যাচ রয়েছে যেটাকে আমরা বলছি রেলওয়ে ফাউন্ডেশন। ঠিক আছে, এখানে তোমরা গ্রুপ ডি এবং NTPC
দুটো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে, গ্রুপ ডি পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা। এখানেও তাই, তোমাদের সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিকভাবে পড়ানো হবে। সোম থেকে শনিবার ক্লাস হবে, প্রতিটি ক্লাসের পিডিএফ, মক টেস্ট, রেকর্ড, লাইভ সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আর যারা তোমাদের মধ্যে ডাব্লিউবিপি কেপির নর্মালি পড়েছো কিন্তু একটা প্র্যাকটিসের জন্য জায়গা খুঁজছো, তাহলে এটা তোমাদের জন্য বেস্ট হবে। যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্র্যাকটিসের জন্য জায়গা খুঁজছো, এটা তাদের জন্য বেস্ট হবে। এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, ঠিক আছে। লেটেস্ট প্যাটার্ন যে ফলো করে যে প্র্যাকটিস সেটা করানো হবে, এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, পিডিএফ পাবে, সোম থেকে শনি তোমরা ক্লাস পাবে। এই ব্যাচটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের, এইগুলো চলছে বর্তমানে, তোমরা এগুলো দেখতে পারো। তো চলো আমরা আমাদের টপিক যেটা রয়েছে, আমরা টপিকে ফেরত আসছি, ঠিক আছে। তো আমাদের এটা কত নাম্বার ছিল? এটা আমাদের 8 নাম্বার ছিল, তাই তো? তাহলে এটা আমরা চলে আসছি 9 নাম্বার। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি? মোটর গাড়ির হেডলাইটে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করি? মোটর গাড়ির হেডলাইটে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করি? তো মোটর গাড়ির হেডলাইট তো তোমরা দেখেছো, মোটর গাড়ির হেডলাইট এরকম হয়, এরকম হয়। এখানে একটা লাইট রাখা থাকে, যে লাইট থেকে যখন আলো বের হয় সেই আলো প্রতিফলিত হয়ে সামনের দিকে বেরিয়ে যায়। তাহলে মোটর গাড়ির হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি, ঠিক আছে। অবতল দর্পণ মনে থাকবে। অবতল দর্পণ সমান্তরাল রশ্মিকে ফোকাস করতে পারে, আর এদের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আর সমান সমান 2f। এখান থেকেও ছোটখাটো অঙ্ক কিন্তু আসতে পারে। কোথায় কোথায় অবতল দর্পণ আরো ব্যবহার করা হয়? টেলিস্কোপে ব্যবহার করা হয়, সোলার কুকার, ঠিক আছে, সার্চ লাইট, মোটর গাড়ির হেডলাইট, এই সমস্ত জায়গায় আমরা অবতল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে। গাড়ির হেডলাইট, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 10। কোনটি অ্যামিবিয়াসিস রোগের কারণ? কোন জীবাণুটা অ্যামিবিয়াসিস রোগের কারণ বলো দেখি। অ্যামিবিয়াসিস এমন একটা রোগ যেখানে ডায়রিয়ার সঙ্গে রক্ত পড়ে, পেটে যন্ত্রণা হয়, পেটে ব্যথা হয়, ঠিক আছে। ডায়রিয়া তার সঙ্গে রক্তপাত। তো এই রোগের কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অ্যামিবিয়াসিস রোগের কারণ হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া যার নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা, এটা এক প্রকার প্রোটোজোয়া, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যামিবিয়াসিস রোগের কারণ, এবং রক্ত মিশ্রিত ডায়রিয়া আর পেটের ব্যথা যন্ত্রণা, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। কোশ্চেন নাম্বার 11, বলো 2 কেজি ভরের বস্তুর উপরে 10 নিউটন বল প্রযুক্ত হলে কত ত্বরণ উৎপন্ন হবে? 2 কেজি ভরের বস্তুর উপরে 10 নিউটন যদি বল প্রযুক্ত হয় তাহলে কত ত্বরণ উৎপন্ন হবে? নিউটনের
যে দ্বিতীয় সূত্র রয়েছে সেকেন্ড ল, সেই দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করো। নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করো। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি জানি? বল F সমান সমান ভর m ইন্টু ত্বরণ a। বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, তাই না? শর্টকাটে আমরা কি লিখি? বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ মানে বল ডিভাইডেড বাই ভর। বল কত? ফোর্স কত? ফোর্স হচ্ছে 10 নিউটন। ত্বরণ কত? এই ভর কত? ভর হচ্ছে 2 কিলোগ্রাম। তাহলে ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? খুব সহজ অঙ্ক ছিল। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 12। এটা তো প্রত্যেকে অ্যান্সার করতেই পারবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এটা নর্মালি তোমরা মানে এটা একটা জেনারেল নলেজ টাইপের কোশ্চেন, এটা এমনি তোমরা অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে 8 মিনিট প্রায় সময় লাগে, 8 মিনিট 18 সেকেন্ড। ঠিক আছে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে মোটামুটি ভাবে 8 মিনিট 18 সেকেন্ড সময় লাগে, কারণ সূর্য আর আমাদের পৃথিবী আর এটা হচ্ছে সূর্য, এদের মধ্যে ডিস্টেন্স প্রায় 15 কোটি কিলোমিটার। তাই এই 15 কোটি কিলোমিটার আলো আসতে আমাদের সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ডের মতো। ঠিক আছে? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। ওকে, নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 13। রক্তে গ্লুকোজ এর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন, তাই না? ইনসুলিন এবং গ্লুকাগন। থাইরক্সিন কি করে? থাইরক্সিন আমাদের দেহে বিপাক ক্রিয়াতে সাহায্য করে। থাইরক্সিন, তাই না? থাইরক্সিন আমাদের দেহে বিপাক ক্রিয়াতে সাহায্য করে। অ্যাড্রিনালিন হরমোন কি করে? অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটাকে বলা হয় আপদকালীন হরমোন। এটাকে আমরা কি বলি? আপদকালীন হরমোন। এস্ট্রোজেন, এটাকে আমরা বলি স্ত্রী হরমোন।
তাই না? এটাকে আমরা বলি স্ত্রী হরমোন, এটা মহিলাদের দেহে থাকে। আর ইনসুলিন গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। ইনসুলিন গ্লুকোজের পরিমাণকে কমায়, অর্থাৎ গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে, গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকিয়ে দেয়, ফলে রক্তে গ্লুকোজ কমে যায়। আর ইনসুলিন কোষ থেকে গ্লুকোজ বার করে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এরা অগ্নাশয়ের আলফা এবং বিটা কোষ থেকে নির্গত হয়, তাই না? পরের একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো তোমরা ক্লাস 10-এ করেছো, এগুলো রেলওয়ে পরীক্ষায় কিন্তু আসে। বলো, 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 5 ঘন্টা ব্যবহার করা হচ্ছে, তাহলে মাসে বিদ্যুতের বিল কত আসবে? 100 ওয়াটের একটি বাল্ব দৈনিক 5 ঘন্টা যদি ব্যবহার করা হয়, তাহলে মাসে বিদ্যুতের বিল কত আসবে? এই কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মানে কিন্তু বিওটি ইউনিট। কিলোওয়াট আওয়ার মানে কি? 1 কিলোওয়াট যন্ত্র 1 ঘন্টা ধরে যদি চলে, 1 কিলোওয়াটের যন্ত্র 1 ঘন্টা চললে 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি ইউনিট বিদ্যুৎ খরচ হয়। 1 কিলোওয়াট আওয়ার মানে কি? 1000 ওয়াট, 1 ঘন্টা করে যদি চলে। এখানে আমাদের বাল্বটা কত বলেছে? 100 ওয়াটের বাল্ব, তাই না? একশো ওয়াট বাল্ব মানে হচ্ছে 0.1 কিলোওয়াট বাল্ব। বাল্বটা হচ্ছে 0.1 কিলোওয়াট, কারণ 1 কিলো মানে তো 1000 ওয়াট, 1 কিলো মানে তো 1000, তাহলে ওয়াট, তাহলে 1 ওয়াট মানে 1/1000 কিলোওয়াট। 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলোওয়াটে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করলে 0.1 কিলোওয়াট। বাল্ব হবে না, এটা বাল্ব হবে। এবারে এত কিলোওয়াটের বাল্ব 5 ঘন্টা চলছে, তাহলে গুণ করো। একদিনে কত বিদ্যুৎ খরচ হবে? একদিনে খরচ হচ্ছে 0.1 কিলোওয়াটের বাল্ব 5 ঘন্টা ধরে চলছে, তাহলে হচ্ছে 0.5 কিলোওয়াট আওয়ার একদিনে খরচ। 30 দিনে কত খরচ? বা এক মাসে 30 দিনে খরচ, তাহলে 0.5 কিলোওয়াট আওয়ার ইন্টু 30, তাহলে কত হচ্ছে? 15 কিলোওয়াট আওয়ার। তাহলে 15 কিলোওয়াট আওয়ার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান এ হবে সঠিক উত্তর। এইভাবে আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাকে যাই দেখ কিলোওয়াট আওয়ারে বার করে নিতে হবে, বার করে নিয়ে তোমাকে এইভাবে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? পরের কোশ্চেন 15, মানবদেহে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন? মানুষের দেহে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজন?
অবশ্যই ভিটামিন কে। ভিটামিন কে, তাই না? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? পাইলোকুইনোন। ঠিক আছে, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তোমরা জানো প্রথম ঋণ থ্রম্বিন তৈরি করে, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সবুজ শাকসবজি, পালং শাক, ব্রোকলিতে ভিটামিন কে বেশি পরিমাণে থাকে। ক্লিয়ার? পরের কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে 16 নম্বর কোশ্চেন। বলো 0.5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেনের পরমাণু কটা থাকবে? 0.5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেনের পরমাণু কটা থাকবে? 0.5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অক্সিজেনের পরমাণু কটা থাকবে? আচ্ছা, প্রথমে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, একটা কার্বন ডাই অক্সাইড অণুতে দুটি করে তোমার অক্সিজেন পরমাণু থাকে। এক একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে দুটো করে অক্সিজেন পরমাণু থাকে। এবারে 0.5 মোল কার্বন ডাই অক্সাইড মানে 0.5 মোল কার্বন ডাই অক্সাইড মানে 6.022 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই 2। 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, হাফ মোল মানে ওর হাফ সংখ্যক পরমাণু, এতটি CO2। তার মানে এতটুকুলো CO2। এবার এক একটা CO2 তে দুটো করে অক্সিজেন পরমাণু, অতএব অক্সিজেন পরমাণু থাকবে, পরমাণুর সংখ্যা অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 2। যতগুলো কার্বন ডাই অক্সাইড থাকবে তার ডবল অক্সিজেন হবে, যতগুলো কার্বন ডাই অক্সাইড আছে তার ডবল অক্সিজেন পরমাণু, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 টি। তাহলে এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখে নাও একবার ভালো করে। অঙ্ক কিন্তু খুব সহজ, কিছু ক্যালকুলেশন করতে হবে না, তোমাকে শুধু অ্যাভোগাড্রোর সংখ্যাটা জানতে হবে আর অ্যাভোগাড্রো সংখ্যার মানেটা জানতে হবে। তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যাটা জানতে হবে আর অ্যাভোগাড্রো সংখ্যার মানেটা জানতে হবে। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বারটা মনে আছে তো? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 টি, মানে এইকে আমরা বলি 1 মোল পদার্থ। একে আমরা কি বলি? 1 মোল পদার্থ। ঠিক আছে, মনে থাকবে এটা। নেক্সট আমরা চলে আসছি 17 নম্বর কোশ্চেন। ইলেকট্রন বিন্যাস 287 বিশিষ্ট মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কোনটি? ইলেকট্রন বিন্যাস 287 বিশিষ্ট পরমাণুটি কোনটি? কোনটি হবে? ইলেকট্রন বিন্যাস 287 মানে প্রথম কক্ষ কে কক্ষে আছে? দুটো।
এল কক্ষে আছে 8টা, এম কক্ষে আছে 7টা। তাহলে টোটাল ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন হচ্ছে 8 আর 2 10 আর 7 17, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 17। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। তো 17 নম্বরে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে গুনতে করতে যাও, ঠিক আছে। ও 17 নম্বরে আছে ক্লোরিন। ও আমার তো পরমাণু ক্রমাঙ্কই বার করতে বলেছে, তাহলে 17 হবে। টোটাল ইলেকট্রন সংখ্যা যা হবে সেটাই পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে। এটা এখানে লেখাও রয়েছে, এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করে নিতে হবে, ঠিক আছে। নিস্তড়িত পরমাণুতে নিস্তড়িত পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয় নিস্তড়িত পরমাণুতে, ঠিক আছে। যেমন নর্মাল অবস্থায়, আয়ন হয়ে গেলে তখন হবে না। তো নিস্তড়িত অবস্থায় তোমার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি সমান হয়, প্রোটন সংখ্যাকে বলি পরমাণু ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন সংখ্যাকেও পরমাণু ক্রমাঙ্ক বলা যায়। ওকে, এটা হচ্ছে এই। নেক্সট আমরা চলে আসছি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে 18। ট্রান্সফরমারে কোন ধরনের বিদ্যুৎ ব্যবহৃত হয়? ট্রান্সফরমারে কোন ধরনের বিদ্যুৎ ব্যবহার করা হয়? বলো দেখি। ট্রান্সফরমারে কোন ধরনের বিদ্যুৎ ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ট্রান্সফরমারে সবসময় এসি কারেন্ট ব্যবহার করা হয়। মনে রাখবে, ট্রান্সফরমারে ফ্যারাডের আবেশের সূত্র কাজ করে ট্রান্সফরমারে। আর ফ্যারাডের সূত্র শুধুমাত্র এসির জন্য প্রযোজ্য, ডিসি কারেন্টের জন্য প্রযোজ্য নয়। এই জন্য ট্রান্সফরমার শুধুমাত্র এসি কারেন্টের জন্য প্রযোজ্য, ঠিক আছে। ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে দুটো। এক, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করা। দুই, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করা। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করাকে আমরা কি বলি? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর এটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নম্বর 19। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে মাটিতে স্থির করে? আমরা জানি নাইট্রোজেন কে মাটিতে মেশায় কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা শিম্ব গোত্রীয় উদ্ভিদের
মূলে থাকে। মাটিতে মেশালে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, তাই না? মাটিতে মেশালে মাটির উর্বরতাকে বৃদ্ধি পায়, তারপর উদ্ভিদ সেই মাটি থেকে নাইট্রোজেন নিয়ে পুষ্টি সংগ্রহ করে। তো এই যে মাটিতে নাইট্রোজেন যে মেশানো হচ্ছে, ব্যাকটেরিয়াগুলো যে মেশাচ্ছে, কোন প্রক্রিয়ায় মেশাচ্ছে? নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রোজেন সংবন্ধন, ডিনাইট্রিফিকেশন। কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে ব্যাকটেরিয়া মাটিতে মেশায়, মাটিতে স্থির করে? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া। ঠিক আছে, নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া। এরা কি করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে বা অ্যামোনিয়াতে পরিণত করে, নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। এই অ্যামোনিয়া মাটিতে মেশে, অ্যামোনিয়ার মধ্যেই থাকে নাইট্রোজেন। কোন কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম গোত্রের অ্যাজোটোব্যাক্টর। এরা কোথায় থাকে? শিম জাতীয় গাছের মূলে, ঠিক আছে, নডিউল বা এটাকে বলা হয় অর্বুদ, মূলের অর্বুদ বা নডিউলে এরা থাকে, রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর। এরা নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াতে রূপান্তর করে মাটিতে মেশায়। ঠিক আছে, এছাড়া এরকম করা হয়। আর অ্যামোনিয়া কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে সার হিসাবে, যেটাকে বলা হয় হেবার প্রক্রিয়া বা হেবার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা কৃত্রিমভাবে নাইট্রোজেনকে সার হিসাবে সার তৈরি করি, নাইট্রোজেন ঘটিত সার অ্যামোনিয়া তৈরি করা হয়। পরের কোশ্চেন, 10 ওহম, 20 ওহম, 30 ওহম রোধগুলি শ্রেণীবদ্ধভাবে যুক্ত হলে তুল্য রোধ কত হবে? বলো। তিনটে রোধ যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে? সঠিক উত্তর হচ্ছে শ্রেণীতে যদি আমরা যুক্ত করি তুল্য রোধ হবে 60 ওহম। শ্রেণীতে যুক্ত করলে রোধগুলো ডাইরেক্ট যোগ হয়। শ্রেণীতে যুক্ত করলে 10 প্লাস 20 প্লাস 30, তাহলে 50 আর 10 60 ওহম। ঠিক আছে, শ্রেণী সমবায় ডাইরেক্ট যোগ। আর যদি সমান্তরাল বলতো তাহলে এদের অনন্যকগুলোর যোগফল, এই যে এখানে রয়েছে শ্রেণী সমবায় তুল্য রোধ R সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, আর সমান্তরালি যুক্ত করলে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে যুক্ত করা হয়। বোঝা গেছে? সমান্তরালে বললে 1/1 করে যোগ করতে হবে, আর শ্রেণীতে বললে ডাইরেক্ট তুমি যোগ করতে পারবে। পরের কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 21। মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানুষের দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড, পিটুইটারি। সঠিক উত্তর হচ্ছে সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ। যকৃৎ কি করে? যকৃৎ পাচন রস বা পিত্ত রস নিঃসরণ করে, এছাড়া বিষাক্ত পদার্থ নিষ্ক্রিয় করে, রক্তকে শোধন করতেও সাহায্য করে, আরো অনেক কাজ আছে। গ্লাইকোজেন
অতিরিক্ত গ্লুকোজ যখন আমরা আমাদের শরীরে থাকে অতিরিক্ত গ্লুকোজ, সেই অতিরিক্ত গ্লুকোজগুলো গ্লাইকোজেনে সঞ্চিত হয়, হয়ে যকৃতে জমা থাকে। এছাড়া প্রোটিন সংশ্লেষ করে আর ভিটামিন কে ব্যবহার করতে পারে। যকৃতের ওজন 1.5 কেজি, 1.5 কেজির মতো পূর্ণবয়স্ক মানুষের যকৃৎ। ঠিক আছে, তাহলে যকৃৎ কিন্তু অনেকগুলো কাজ করে আমাদের দেহে। ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? কোশ্চেন নাম্বার 22, চৌম্বক প্রবাহের এসআই একক কোনটি? চৌম্বক প্রবাহের এসআই একক কোনটি? হেনরি, ওয়েবার, পাস্কাল, টেসলা। চৌম্বক প্রবাহের এসআই একক কোনটি? বলো। তো সঠিক উত্তর হচ্ছে চৌম্বক প্রবাহের এসআই একক হচ্ছে ওয়েবার। ঠিক আছে, চৌম্বক প্রবাহ মানে ওয়েবার। চৌম্বক প্রবাহ মানে কি? চৌম্বক প্রবাহ মানে কি? মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র ইনটু ক্ষেত্রফল। ঠিক আছে, চৌম্বক প্রবাহের একক হচ্ছে তোমার ওয়েবার, চৌম্বক ক্ষেত্রের একক টেসলা, আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। মিটার স্কয়ার। ঠিক আছে, তার মানে ওয়েবার মানে হচ্ছে টেসলা ইনটু মিটার স্কয়ার। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 23, কিসের জন্য টেসলা একক ব্যবহার হয়? এই দেখো আবার একই কোশ্চেন, প্রায় একই রকম কোশ্চেন। টেসলা একক কিসের জন্য ব্যবহৃত হয়? টেসলা একক কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব মাপার জন্য। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসছি। কোন ধাতুর চুম্বকীয় প্রভাব প্রদর্শন করে না? কোন ধাতু চুম্বকীয় প্রভাব প্রদর্শন করে না? লোহা, নিকেল, কপার, কোবাল্ট। কোন ধাতু চুম্বকীয় প্রভাব প্রদর্শন করে না? সঠিক উত্তর হচ্ছে কপার বা তামা। তামা অতটা চুম্বক প্রদর্শন করে না, বরং চুম্বক দ্বারা সামান্য বিকর্ষিত হয়, একে বলা হয় ডায়াম্যাগনেটিক। তামা হচ্ছে ডায়াম্যাগনেটিক চুম্বক, ওকে সামান্য বিকর্ষণ করে, আকর্ষণ কিন্তু করে না। লোহা, নিকেল, কোবাল্ট এদেরকে আকর্ষণ করে। ঠিক আছে, বোঝা গেছে? পরের কোশ্চেন,
চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে চুম্বক শক্তি রেখাগুলি কি নির্দেশ করে? চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর মধ্যে চুম্বকের শক্তি রেখাগুলি কি নির্দেশ করে? তোমরা চুম্বকের শক্তি রেখা জানো? চুম্বকের শক্তি রেখা মানে কি? যদি আমরা এখানে একটা চুম্বক রাখি, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, উত্তর আর দক্ষিণ মেরু, তবে আমরা দেখতে পাবো চুম্বক বলরেখাগুলো উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে, উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে, বা উত্তর মেরু থেকে বেরিয়ে যায় এবং দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করে। এটা চুম্বকের বলরেখা, এগুলোকে বলা হয় শক্তি রেখা বা বলরেখা। এই শক্তি রেখা বা বলরেখা কি নির্দেশ করে? চুম্বক ক্ষেত্রের দিক, এই আশেপাশে চুম্বক ক্ষেত্রটা কেমন সেই চুম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করে। বোঝা গেছে? নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 26। চুম্বকীয় পদার্থগুলির মধ্যে কোনটি চুম্বকীয় নয়? নিচের যে পদার্থগুলো রয়েছে এর মধ্যে কোনটি চুম্বকীয় নয়? নিচের পদার্থগুলির মধ্যে কোনটি চুম্বকীয় নয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কাঠ। কাঠ কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা কোনোভাবেই প্রভাবিত হয় না। ঠিক আছে, কাঠ চুম্বক ক্ষেত্র দ্বারা কিন্তু কোনোভাবে প্রভাবিত হয় না। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা আরো কিছু কোশ্চেন এখান থেকে করে নিই। নেক্সট পরের কোশ্চেনটা বলো। উদ্ভিদের পাতায় যে পিগমেন্ট থাকলে শোষিত আলোক শক্তি সবুজ আলো কম প্রতিফলিত করে সেটি কোনটি? কোন রং থাকলে উদ্ভিদ সবুজ আলো কম কম প্রতিফলিত করে? এই সবুজ আলো প্রতিফলিত করে, কম না, সবুজ আলোকে প্রতিফলিত করে। কমন সেন্সের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফিল, কারণ ক্লোরোফিল তো সবুজ রং। তো যে আমরা ক্লোরোফিলকে সবুজ কেন দেখি? কারণ ক্লোরোফিল সবুজ আলোকে প্রতিফলন করে বলে আমরা ক্লোরোফিলকে সবুজ দেখি। ঠিক আছে, ক্লোরোফিল দু প্রকারের হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, গাঢ় সবুজ এবং হালকা সবুজ। তো আজকে তাহলে তোমাদের এই অবধি থাকছে, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে। ঠিক আছে।